This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন সময় ঠিক বিকেল ৫টা মানে ৫টার ৫ কথা আপনাদের সঙ্গে আমি তনিষ্ঠা। ৫টার ৫ কথায় আজ কোন কোন ইস্যুগুলো রয়েছে আপনাদেরকে দেখাই। প্রথম ইস্যু, আজকে যে দুটো ইস্যু রয়েছে একদম প্রথম ইস্যুর দিকে নজর রাখবো। আজকের প্রথম ইস্যু চ্যালেঞ্জার দিলীপ ঘোষ চ্যালেঞ্জার। কেন বলছি কথা দেখাবো আপনাদেরকে, সেই খবরে আসবো। এর পাশাপাশি আজকের দ্বিতীয় ইস্যু ২ ৫ কথার রেখায় দুই মত। কেন বলছি? হ্যাঁ, রেখা পাত্রর কথাই বলছি, ঠিকই ধরেছেন। সন্দেশখালীর বিজেপি প্রার্থী যিনি, তার কথা বলছি। কেন দুই মতের কথা বলছি দেখাবো আপনাদেরকে। দেখুন, চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে টাকা উদ্ধারের রিপোর্ট কমিশনে যে দুটো ইস্যুর দিকে নজর রেখেছি সেই দিকে তো যাবই। তার আগে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজে আমরা নজর রাখছি, নির্বাচন কমিশনকে টাকা উদ্ধারের ঘটনা জানালো ইডি। মন্ত্রীর বোলপুরের বাড়ি থেকে উদ্ধার নগদ ৪১ লক্ষ টাকা। নির্বাচন কমিশনের নিয়ম ১০ লক্ষের বেশি উদ্ধার হলেই জানাতে হবে। টাকা উদ্ধারের সব তথ্য জানাতে হবে কমিশনকে। একটা খবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসকে বাধা পুলিশের। বাইক মিছিল করে মাহেশে পুজো দিতে যাওয়ার সময় বিজেপি কর্মীদের পুলিশ আটকায় বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসকে বাধা দিল পুলিশ। বাইক মিছিল করে মাহেশে পুজো দিতে যাওয়ার সময় বিজেপি কর্মীদের পুলিশ আটকায় বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। এবং তারপরেই তাদের মধ্যে জোর বচসা, পথে ভিড়াকার সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। শ্রীরামপুরের বিজেপি প্রার্থীকে বাধা দেয় পুলিশ, এমনটাই অভিযোগ। বিজেপির বাইক মিছিলে আটকায় পুলিশ। মাহেশে পুজো দিতে যাওয়ার সময় পুলিশই বাধা থাকে। দেখুন, জমিয়ে ভোট প্রচার শুরু হয়ে গেছে। আমরা দেখেছি একাধিক প্রার্থীকে, আজই দেখছিলাম যে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন, জনসংযোগে মনোনিবেশ করেছেন, এবং তার মধ্যেই এরকম ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা দেখা যাচ্ছে, যার মধ্যে এটা একটা। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসকে বাধা দিল পুলিশ। অভিযোগ তেমনই, বাইক মিছিল করে মাহেশে পুজো দিতে যাওয়ার সময় বিজেপি কর্মীদের পুলিশ আটকায় বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। সনৎ মাঝি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সনতের সঙ্গে কথা বলবো। সনৎ, হঠাৎ বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস, তাকে কেনই বা বাধা দিল পুলিশ? এরকম ধরনের অভিযোগ কেন উঠছে? তিনি তো বাইক মিছিল করে মাহেশে যাচ্ছিলেন। একদমই তাই। দেখো, ডানকুনি হাউজিং মোড়ে যখন তিনি আসেন এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যত কর্মী সমর্থক যারা আছেন তারা কিন্তু তার সঙ্গে দেখা করতে আসেন এবং মাহেশের উদ্দেশ্যে যাবেন বলেই কর্মী সমর্থকরা আসেন। কিন্তু সেখানে কোনো বাইক মিছিল তারা প্রস্তুতি আগে থেকে নেননি বা বাইক মিছিল করার কোনো কর্মসূচিও গ্রহণ করেনি। কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা এত ভিড় জমিয়েছিলেন বাইক নিয়ে, সে কারণেই সেটা পুলিশ মনে করেছিল বাইক র্যালি। এবং ডানকুনি চৌমাথা যখন শ্রীরামপুর মাহেশের দিকে তিনি যাচ্ছিলেন, এবং তার সাথে যারা বাইকে কর্মী সমর্থক এসেছিলেন তারাও কিন্তু সেই একই মাহেশের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। সেই সময় ডানকুনি যে হাউজিং মোড়, সেখানে ডানকুনি তারা পুলিশ আটকায় এবং সেখানে তারা জানায় তারা কোনো বাইক র্যালির কোনো কর্মসূচি গ্রহণ করেনি। পরে অবশ্য ছোট ছোট ভাগে তারা কিন্তু মাহেশের দিকে রওনা দেয় এবং বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু তিনিও রওনা দেন মাহেশে। আচ্ছা, ধন্যবাদ সনৎ। শুরুতেই যেটা বলছিলাম আপনাদেরকে, বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশিত হতো গতকাল। তারপরে আমরা সেই তালিকায় কি দেখলাম চমকের পর চমক। কেন্দ্র বদলে এবার বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ। নাম ঘোষণার পরেই নিজের নির্বাচনী কেন্দ্রে দিলীপ ঘোষ। পিচ যেমনই হোক, ব্যাটসম্যান আমি, জেতার জন্যই খেলছি, ভাষণ দেওয়ার লোক নই, করে দেখানোর লোক। বর্ধমানে গিয়েই হুঙ্কার পদ্মপ্রার্থীর, ওকে 0 রানে ফেরাবো। পাল্টা জবাব কীর্তি আজাদের।
দুর্গাপুরে তো আমি পিচ তৈরি করেছি, আমার হাতের টিম ছিল, সেটা প্রশ্নই ছিল না। এখানে পিচ যাই হোক, টিম যাই হোক, ব্যাটসম্যান কিন্তু আমি আছি। আর আমার সঙ্গে যারা ফিল্ডার দেখছেন তো কিরকম জোশ, সেই জন্য লড়াই এখানে হয়েছে। আমরা জেতার জন্য এখানে খেলছি। সবে তো শুরু হলো, ফার্স্ট বলেই ছক্কা হয়ে গেল। প্রথমে আমার চেনা মাঠ, দুর্গাপুর আমার চেনা মাঠ, জিজ্ঞেস করুন সবাইকে। এক একটা এলাকায় আমি সব চিনি আর লোকে আমাকে চেনে। আমি যদি গ্রামে হাঁটি, লোক ডেকে জিজ্ঞেস করবে দিলীপ বাবু কেমন আছে। গ্রামে হাঁটবো, আমি ভাষণ দেওয়ার লোক নয়, করে দেখানোর লোক। আমি গ্রামে গ্রামে গিয়ে রাত্রে থাকবো, सकालবেলা ওখানে হেঁটে চা খেতে যাবো। हम 3 बार का एमपी है, 1 बार का एमएलए है। वो यहाँ आएंगे तो यहाँ के टीएमसी के वर्कर उनको 0 पर आउट करके वापस भेज देंगे। मजा आता है, कोई चैलेंज दे तो। अभी तक तो कोई आया नहीं था, लेकिन हमको यहाँ के लोगों का आशीर्वाद मिलेगा ऐसा हमें पूरा विश्वास है। दूसरा, हम क्रिकेट खेले देश के लिए, विश्व कप जीते हैं, तो क्या बाहर के लिए जीते, बंगाल के लिए नहीं जीते। हम तो देश का धरोहर है। नरेंद्र मोदी तो सीएम था। दिलीप दा की दुर्गापुर का है क्या? और दिलीप दा दुर्गापुर का है क्या? हमने जिंदगी में चुनौती लिया। 1983 में तो सोचता था कोई कि कभी इंडियन टीम जीत नहीं पाएगा, हम विश्व कप जीत गया। जिस तरीके से टीम लगा उससे तो साफ पता लग रहा है कि ये टीम पहले ही मैच 99% जीत गया, 1% वो आ जाएंगे तो और हम जीत जाएंगे। চমক কিন্তু বসিরহাটেও রয়েছে। বসিরহাটে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে, তাকে নিয়ে সন্দেশখালী জুড়ে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি আমরা। ত্রিমণি বাজার সহ সন্দেশখালীর একাধিক এলাকায় রেখার বিরুদ্ধে পোস্টার পড়েছে। একাংশের দাবি প্রার্থী হিসেবে রেখা পছন্দ নয়। অন্যদিকে রেখার প্রার্থী হওয়ায় খুশি আরও একাংশ। আবির রঙে নতুন প্রার্থীকে বড়। প্রার্থী হয়েছে ভালো কথা, কিন্তু তার বিচারধারা আমরা সমর্থন করছি না। যেহেতু আন্দোলন সবাই মিলে করেছেন, তো উনি এখন বলছে যে সন্দেশখালীর মহিলাদের না হলেও চলবে, আরও 6টা থানা আছে, তাকে ভোট দিয়ে তারাই জেতাবে, আমাদের ভোটের তার কোনো প্রয়োজন নেই। এটা উনি কোথায় বলেছেন? উনি আমাকে সকালে আমি ফোন করেছিলাম, হোয়াটসঅ্যাপ কলে এই কথাটা জানিয়েছেন। আপনাকে বলেছেন? হ্যাঁ। ও যেভাবে কথাগুলো বললো যে মানুষ একটা ধরাকে সরাজ্ঞান মনে করে না, একটা পদে যাওয়ার আগে এই কথাটা বলছে, পদে গেলেও কি বলবে। আমরা চাইছি ও প্রার্থী থেকে একদম বরখাস্ত হোক। কি হবে প্রার্থী? যেই হোক না কেন সেটা পরে বিচার হবে, বসে বিচার হবে, কিন্তু ও যেন না হয়। যে নিজের নাম ঠিক করে সই করতে পারে না, স্টেজে উঠে লোকের ভরসা দেবে কি করে? না, এটা ও লোকসভা কি বিধানসভা পরের কথা, ও নিজে একটা ফর্ম ফিল আপ করে দিতে পারবে যে এই জিনিসটা আমার কাছে এসছে, আজকে আমি পড়ে নিজে সই করব। যে ভালো করে কথা বলতে পারে না, সে ও এখন বলতে পারবে যে ও কোন ভোটে দাঁড়িয়েছে, লোকসভা কি বিধানসভার ভোটে দাঁড়িয়েছে, ও নিজে সেটা বলতে পারবে? তারপরে আমরা তো প্রার্থী হিসেবে মানবো কি? ও প্রার্থী হিসেবে আজকে দাঁড়িয়ে এতজন আমরা সন্দেশখালী সকল মায়েরা আন্দোলন করলাম বলে ও আজকের ওখানে পৌঁছাতে পারলো। এখনও একদিনও হলো না, জল গরম হলো না, ও তার আগে বলছে সন্দেশখালীর মা বোনেদের আমার চাই না। তাহলে এর পরে ও যখন এমপি হবে তখন আমাদের সাথে ও কী ব্যবহার করবে? ওর তো ব্যবহারটাই ভালো না। ও তো 5টা মানুষের সঙ্গে চলতে পারে না। যে 5টা মানুষের সঙ্গে আগেই চলতে পারতো না, সে এখন প্রার্থী হয়ে সে 5টা মানুষের সঙ্গে চলবে কি করে? আমার কাউকে দরকার নেই, সন্দেশখালীর কোনো ভোট দরকার নেই। ওনার এটা একদম বলা ঠিক না। আমরা সবাই পরিশ্রম করেছি বলেই ওনাকে আজকের এই পথে দাঁড় করানো হয়েছে, নইলে ওনাকে দাঁড় করানো হতো না। আমাদের প্রথমে কোনো আপত্তি ছিল না, কিন্তু আজকে রেখাদি যেভাবে কথা বলেছে শুনলাম, কিন্তু আমাদের এখন মনে হচ্ছে না, আমাদের রেখাদির ওপরে ভরসা রাখতে পারছি না। আমরা শুনে খুব খুশি হয়েছি, কিন্তু তার পরবর্তীকালে এই কথাটা শুনে তো আমাদের মানে মন ভেঙে যাচ্ছে। তো ওই রকম প্রার্থী আমাদের দরকার নেই, প্রার্থী হবে আমরা পাল্টে দেবো। শুনলাম ইতিমধ্যে আমি শুনলাম যে আমি নাকি বলেছি যে সন্দেশখালীর ভোট আমার লাগবে না। আমি এই কথা তো বলিনি, আর সন্দেশখালীর ভোট আমার লাগবে না আমি কথা কখনোই বলতে পারবো না। কারণ সন্দেশখালীর মায়ের ভোট আমি কি নেব? সন্দেশখালীর মায়েদের মুখ হয়ে সন্দেশখালীর মায়েরা আমাকে এই অবধি পাঠিয়েছে, পৌঁছিয়েছে। তাই আমি এই কথা কোনো দিনও বলতে পারবো না। সন্দেশখালীর মায়ের জন্য আমি লড়তে লেগেছি, সন্দেশখালীর মায়ের সাপোর্টেই আমি এখানে এসেছি। সন্দেশখালীর মুখ আমি, কিন্তু সন্দেশখালীর যত মা আছে সবাই প্রার্থী। আজকে রেখা পাত্রে আপত্তি তো কারোরই ছিল না, থাকার কথাও নয়। কারণ সে আমাদের গ্রামের মহিলা, তাকে আমরা ব্যক্তিগতভাবে চিনি এবং জানি। আজকে রেখা পাত্র নিজেই নিজেকে বিরোধী করে তুলেছে। এই প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরে তার যা ব্যবহার গ্রামের মা বোনেদের প্রতি, সেই ব্যবহারই তাকে তার বিরোধী করে তুলেছে। এর জন্য রেখা পাত্র সম্পূর্ণ দায়ী। যারা প্রার্থী হয়েছে তারা লোকের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে ভোট ভিক্ষা করতে। আর আজকে রেখা পাত্রের কত সৌভাগ্য দেখুন, রেখা পাত্র প্রার্থী হওয়ার পরে এলাকা ছেড়ে চলে গেছে, আর সাধারণ মানুষ তাকে খুঁজছে।
তাহলে এটা রেখাপাত্র সৌভাগ্য বলে আমি মনে করি। আর সেই রেখাপাত্র তাদেরকে ফোনে বলছে যে সন্দেশখালীর ভোটের আমার কোনো প্রয়োজন নেই। এটা খুবই দুঃখজনক। এটা সন্দেশখালীর মানুষকে অপমান করা। একাধিকবার ফোন করা হয়েছে, একাধিকবার, মানে একবার নয়, অন্তত যদি কাউন্ট করা হয় অন্তত 50 বার ফোন করা হয়েছে, ফোনটাও রিসিভ করেনি। এদিকে দার্জিলিংয়ে রাজু বিস্তাকেই প্রার্থী করল বিজেপি। দার্জিলিংয়ে বিস্তার নাম ঘোষণা হতেই ক্ষুব্ধ পাহাড়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। রাজুর বিরুদ্ধে ভোটে লড়বেন জানান বিষ্ণুপ্রসাদ শর্মা। গোড়া থেকেই ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে সরব হয়েছিলেন বিষ্ণু। তবে প্রার্থী হওয়ার জন্য বিষ্ণু শুভেচ্ছা জানিয়েছেন বিস্তাকেও। আপনার প্রার্থী রাজু বিস্তা কীভাবে দেখছেন? আমার প্রার্থী নয়, এটা এখন বিজেপি পার্টির প্রার্থী। আমি তো আউটসাইডারকে প্রার্থী চাইনি। রাজু বিস্তা আউটসাইডার, আমি তো আগেই কথা 2 মাস আগেই বলেছি। চতুর্থবার যে আমরা আউটসাইডার ক্যান্ডিডেট পাচ্ছি। 1.7 মিলিয়ন পপুলেশনে দার্জিলিং লোকসভা ক্ষেত্রে একজনও ভূমিপুত্র ক্যান্ডিডেটের মতন না পাওয়া বিজেপি থেকে, এটা এখানকার লোকের জন্য দুর্ভাগ্যজনক। আমি তো মনে করি আমাদের জনগণের কাছে এটা একটা চাঁটা। আমি মনে করি বাইরে থেকে যত ক্যান্ডিডেট পাঠানো হচ্ছে এখানে, এটা চতুর্থবার পরপর করে, এটা আমাদের ইস্যুর জন্য ওই ঢাকনি পাঠানো হচ্ছে। ঢাক্কন এসে ভালো ভালো কথা, মিষ্টি কথা, কিন্তু ওইটা ঢাকনিতে থাকবে। ভূমিপুত্র প্রার্থী হলে কী হতো? ভূমিপুত্র প্রার্থী হলে এখানকার ইস্যুটা পার্লামেন্টে উঠতো, আর এটা একটা ন্যাশনাল মেইনস্ট্রিমে আমাদের জিনিসটা চলে যেত। দলের প্রার্থী রাজু বিস্তা, এবার রাজু বিস্তার বিরুদ্ধে আপনি ভোটে লড়বেন? লড়বো। আমি তো আমার প্রতিশ্রুতি জনগণকে যে আউটসাইডার ক্যান্ডিডেট আসলে আমি প্রতিদ্বন্দ্বিতা করব, আমি নির্বাচনে নামবো। তো কালকেই আমি যখন কালকে 8:30টার দিকে অ্যাপ্রক্সিমেট 8:30টার দিকে ঘোষণা হয়েছিল প্রার্থীর তালিকাটা, তারপরে কিছু 10 মিনিট পরে আমি আমার একটা ঘোষণা আমি সোশ্যাল মিডিয়াতে দিলাম যে এবার জনগণের স্বার্থে, আমরা আলাদা রাজ্যের স্বার্থে আমি প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছি, আর আমি নমিনেশন ভরবো আর লড়বো। আপনার বিধায়ক পদ চলে যেতে পারে। লাভ আর নোকসান বিজনেসম্যান দেখে, স্টেটসম্যান দেখে না। পার্টি কী করবে এটা পার্টির ডিসক্রিপশন, পার্টিকে ছেড়ে দিলাম, পার্টির হাতে। আমাকে যা করতে পারবে পার্টি করবে, অন্য কোনো দলে যাওয়ার প্রশ্নই নেই, প্রশ্নই নেই। আমি এই জন্য তো আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। আমাকে তো এখনও অনেক পলিটিক্যাল পার্টি থেকে অফার আসতেছে, আজকে থেকে নয়, যেদিন থেকে বার্তা দিলাম সেদিন থেকে আমাকে অফার আসতেছে। এটা রাজুজির সঙ্গে লড়াই বলতেছি না আমি, এটা একটা সিদ্ধান্তর সঙ্গে লড়াই। এই সিদ্ধান্তটা হচ্ছে আমাদের ইস্যুকে ঢাকনি দেওয়া আর আমাদের ইস্যুকে প্রস্ফুটিত করা। বিজেপিতে থেকে বিজেপির সঙ্গে লড়াই। এদিকে আবার অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেকই আগামীর নেতা, দারুণ কাজ করছেন অভিষেক, মন্তব্য কল্যাণের। দলে প্রবীণ গোষ্ঠীর অন্যতম নেতা বলে পরিচিত কল্যাণ একসময় তীব্র অভিষেক বিরোধী বলেই পরিচিত ছিলেন। অভিষেকের নাম নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলে বিতর্কিত হন কল্যাণ, কিন্তু এবার দলের নবীন প্রজন্মের কাণ্ডারির প্রশংসা কল্যাণের মুখে। অভিষেক খুব ভালো করছে, অভিষেক ভালো করবে, এবং অভিষেকই হচ্ছে পশ্চিমবাংলার আগামী দিনের ভবিষ্যৎ, রাজনীতির ভবিষ্যৎ। এবং ও আজকে পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের মধ্যে ও কিন্তু পার্লামেন্টে তার রিকগনাইজেশন পেয়েছে। অভিষেকের নেতৃত্বে গত বছর দিল্লিতে যে আন্দোলন হয়েছে, দিল্লির বুকে সবচেয়ে সফলতম আন্দোলন। উল্টো দিকে কে আছে তুমি বলো না, কে আছে? ভালো করছে, খাটছে, এবং ওরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। এটা তো সত্য কথা, নিজেকে তৈরি করে নিচ্ছে। এই তৈরি করাটাই হচ্ছে তো বড় কাজ। তৈরি করাটা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে তো তৈরি করছে। ওর পিছনেও তো কম লেগে নেই, ইডি সিবিআই তো কম লেগে নেই, তার মধ্যে থেকে তো নিজেকে তৈরি করছে। এবার লোকসভা ভোটে বামেদের ভোট বাড়বে, ভবিষ্যৎবাণী শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বামেদের যুব ব্রিগেড ভোট টানবে বলে মত শ্রীরামপুরের তৃণমূল সাংসদের। যদিও মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে কটাক্ষ করতে ছাড়েননি কল্যাণ। সেলিমকে পরিযায়ী প্রার্থী বলে কটাক্ষ করেছেন তৃণমূল প্রার্থী। বামেদের ভোট তো কমে গেছিল, একটুখানি তারা একটু তুলবে, বামেদের একটুখানি ভোট উঠবে। সবাই তো তৃণমূলে ভোট দেবে না। যারা কট্টর বাম তারা কিন্তু কখনো তৃণমূলকে ভোট দেয়নি, তারা বিজেপিকে চেয়েছে, বিজেপির কাছে গেছে। কারণ তৃণমূল বিরুদ্ধের
এইটা মানতে হবে। এখন তারা ভোটটা শিফট করছে, বামেরা এই যে ইয়াং জেনারেশন তারা একটু ঘোরাঘুরি করছে, কাজ করছে, খাটছে, একটুখানি যাচ্ছে আসছে। হ্যাঁ, এই যে আগের যে জেনারেশন, আচ্ছা সেলিম তুমি বলো না, সেলিমকে তুমি কি বলবে? মাইগ্রেন্ট সিপিএম ক্যান্ডিডেট, পরিযায়ী সিপিএম এর প্রার্থী, উত্তর কলকাতা হারলো, চলে গেল রায়গঞ্জে একবার জিতলো, রায়গঞ্জে আবার হারলো, চলে এলো চণ্ডীতলা বিধানসভায় জামানত বাজেয়াপ্ত হলো, চলে গেল মুর্শিদাবাদ। তো এই সব নেতাদের দেখে মানুষের সিপিএম এর যারা আছে তাদের কি ভক্তি থাকবে? ভোটের মুখে দেবের বিরুদ্ধে পোস্টার পড়লো খরারে। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে পোস্টার দিল বিজেপি। কথা দিয়েও কথা না রাখার অভিযোগ দেবের বিরুদ্ধে। স্কুল উন্নয়নে টাকা দেওয়ার প্রতিশ্রুতি না রাখার অভিযোগ। হিরণ জিতে দেবে টাকা লেখা পোস্টারে। এবার ভাঙড়ের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে ফের উত্তেজনা দেওয়াল দখল ঘিরে। আইএসএফ তৃণমূল বচসা, হাতাহাতি, ধুন্ধুমার সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজনের মাথাও ফেটেছে। আইএসএফ এর দেওয়াল দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দোলের দিন সকালে জিরনগাছায় একটি বাড়িতে দেওয়াল লিখন চালাচ্ছিল তৃণমূল। আইএসএফ এর দাবি ওই দেওয়াল তাদের, বাড়ির অনুমতি নিয়েই দেওয়াল লিখন। পাল্টা যুক্তি তৃণমূলের। এরপরেই দুপক্ষের হাতাহাতি শুরু হয়। ঘটনাস্থলে আসে পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। দেয়ালগুলো চুনটানা ছিল বা আইএসএফ বলে লেখা ছিল, সেইটা মুছে দিয়ে তার উপরে লিখছে। আমাদের ছেলেরা দেয়াল লিখনের কাজ করছিলেন, এমতো অবস্থায় এসে আইএসএফের কিছু দুষ্কৃতী এবং ওই বুথের যারা আইএসএফের সদস্য এবং যারা নেতৃত্ব দেয় তারা এসে হঠাৎ জুলি বলে একটা ছেলে, সে দেয়াল লিখনের কাজ করছিল, তাকে এসে মারধর করে। ভাঙড়ে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনায় তৃণমূল আইএসএফ সংঘর্ষ। পোলেরহাট থানায় অভিযোগ দায়ের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। আইএসএফ এর কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়েছে, রক্ত ঝরিয়ে লড়েছে। তা আজকে তাদের যদি রক্ত ঝরে তার পাশে এসে দাঁড়াবো না? 100 বার দাঁড়াবো। আমরা সব একসাথে আছি, আমাদের লড়তে হবে। আমি যা শুনলাম এখানে এটা প্রথম না, ভাঙড় 2তেও এর আগের দিন একটা এরকম ঘটনা ঘটেছে, এরকম তারপরে আজকে এইটা। তৃণমূল যদি এইটা শুরু করে তাহলে কিন্তু মুশকিল আছে। তাহলে ওদের বুঝতে হবে যে এর যেটা প্রত্যাঘাত আসবে, পাল্টা ব্যাকল্যাশ আসবে মানুষের, সেইটা ওদের পক্ষেও অসুবিধা হবে। কেউ ওইটা চাইছে না। আমরা আইনের উপর সকলে ভরসা রাখি, গণতন্ত্রে বিশ্বাস করি। এর মধ্যে আক্রান্ত কাকুরগাছির বিজেপি কর্মী বিশ্বজিৎ সরকার। দোলের সকালে বিশ্বজিৎ সরকারের উপর হামলার অভিযোগ। বাড়ির সামনেই বিশ্বজিতের উপর হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিশ্বজিৎ সরকারের। বিশ্বজিৎ সরকার নিহত অভিজিৎ সরকারের দাদা। অভিজিৎ খুনে অভিযুক্তরাই হামলার পিছনে, অভিযোগ বিশ্বজিতের। নারকেলডাঙ্গা থানায় অভিযোগ আক্রান্ত বিশ্বজিৎ সরকারের। নির্বাচন কমিশনেও অভিযোগ জানাতে চলেছেন বিশ্বজিৎ সরকার। পরেশ পালের রিলেটিভ এবং এই খুনি আসামির পরিবার, তারা সঙ্গে অসিত চৌধুরী যে রয়েছে, তারা মিলিতভাবে এসে আমাদের ওখানে সঙ্গে সঙ্গে, যেহেতু গলির পেছনে ব্যাক সাইড আর সামনে পুলিশ আর সিআরপিএফ রয়েছে, এই সুযোগ নিয়ে ওখানে মারধর করে এবং আমাদের প্রথমেই আমাদের বলে যে এক ভাইকে মেরেছি ভোটের সময়, এবার ভোট আসতে না আসতে তোদেরও মারবো, বিজেপি করা দেখবি, বিজেপি করা ছুটিয়ে দেবো বলেই মারধর শুরু করে। এবং তার মধ্যে আওয়াজ চিল্লামিল্লি হতো। সিআরপিএফ তখন চলে আসে, পুলিশ সেখানে দাঁড়িয়েছিল। এবার তার মধ্যে তারা গালাগালি দেয়, হুমকি দিচ্ছিল, পুলিশ তো দাঁড়িয়ে। পানিহাটি আশ্রম ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল 4 কিশোর। রং খেলার পর গঙ্গায় স্নান করতে নামে তারা। সে সময় হঠাৎই গঙ্গায় বান এলে তলিয়ে যায় 4 বন্ধু। একজন সাঁতরে পারে উঠলেও নিখোঁজ বাকি 3 জন। নিখোঁজ 3 কিশোরের খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরের। প্রত্যেকেই পানিহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের শ্যামাদাস রোডের বাসিন্দা। ডুবুরি পাঠান, আমাদের লোকেরা আসলো, কিন্তু আমরা 4 জন শুনেছি, একজন তো উঠেছে, মানে একজন পাওয়া গেছে, 3 জনকে এখনো নিখোঁজ পাওয়া যাচ্ছে না। বয়স আনুমানিক 14, 15, 16, 17-এর মধ্যে সব। এখনো পর্যন্ত এখন তো জোয়ার চলছিল এতক্ষণ ধরে। জোয়ার না, বানও এসছিল ওই সময়টা, মানে সাঁতার জানতো না, বাড়িতে না জানিয়ে এসছে। কোথাকার বাসিন্দা? আমাদের 6 নম্বর ওয়ার্ডে শ্যামারাজ ব্যানার্জি রোডের বাসিন্দা। একটা খবর দিই আপনাদের। দেবরাতে কংসাবতীর ওপর অস্থায়ী সেতু ভাঙল। ট্যাবাগেরিয়ার সেতু ভেঙে চরম বিপত্তি। নদীর 2 পারের সংযোগ আপাতত বন্ধ। হঠাৎ করে কংসাবতীর জল বেড়ে যাওয়ায় ভেঙে পড়ে সেতুটি।